ওকে, তাহলে আমরা যদি একটা রিং কনসিডার করি, এটা অলমোস্ট মানে লাইন অফ চার্জের মতোই। হ্যাঁ, আমরা একটা রিংকে কেটে দিলে কি এটা লাইন হবে? একটা রিং আছে, রিংটা আমি এখানে কেটে দিলাম, এটা কি হবে? এরকম একটা লাইন হয়ে যাবে। সো আসলে রিং অফ চার্জের ক্যালকুলেশনটা অলমোস্ট লাইনের মতোই, তবে এখানে একটু অন্যান্য তোমার কারিকুলাম করতে হবে। আমরা একটা রিংকে আমরা মানে জাস্ট প্রথমত আমরা যাই স্টেপ বাই স্টেপ। আমরা রিং অফ চার্জ কনসিডার করলাম উইথ রেডিয়াস আর এবং তার কোয়ান্টিটি অফ চার্জ ধরলাম কিউ, এবং তাহলে তার লিনিয়ার চার্জ ডেনসিটি যেটা আমরা ল্যামডা, দ্যাট ক্যান বি ডিফাইন্ড বাই টোটাল চার্জ বাই তার যে মানে পরিধিতে ভাগ দিলে আমি তার টোটাল চার্জ ডেনসিটি পেয়ে যাচ্ছি। এবং এই রিংটাকে আমরা অসংখ্য ইনফাইনাইটেসিমাল ক্ষুদ্রাতি ক্ষুদ্র এলিমেন্টে ভাগ করতে পারি। We can divide this length infinitesimal length element dl. ওকে, তাহলে এরকম করে ডিভাইড করলাম। ডিভাইড করার প্রেক্ষিতে আমরা এখানে এইভাবে অসংখ্য যদি ভাগ করি, তাহলে আমরা যদি একটা ডিএল এলিমেন্ট নেই, তো ডিএল এলিমেন্ট থেকে তার যেহেতু রেডিয়াস আর, রেডিয়াস থেকে এক্স্যাক্টলি সেন্টার থেকে আমরা যেহেতু একটা সিমেট্রি আমরা ইউজ করতে চাচ্ছি, তো আমরা এখানে জেড দূরত্ব কনসিডার করলাম, যে যেই দূরত্বে আমরা তার এই পি বিন্দুতে তার ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করব। এটা করতে গিয়ে আমরা যে কাজটা করতে পারি, যে এখানে একটা ডিএল এলিমেন্ট নিলাম, তো এটা যদি হয় আর, এটা যদি হয় জেড, স্বাভাবিকভাবেই তার যেই অ্যাঙ্গেল ডিস্টেন্স আছে সেটা আর আমরা ডিফাইন করতে পারি স্কয়ার রুট অফ আর স্কয়ার প্লাস জেড স্কয়ার। এবং এইটা যদি থিটা হয়, এবং এই থিটাটা কি হচ্ছে, সেন্টার থেকে যত দূরে যাচ্ছি আমি, যত দূরে যাচ্ছি থিটা আস্তে আস্তে কমতে থাকে, এবং সেন্টার থেকে যত কাছাকাছি আসছি তত থিটার মানটা আস্তে আস্তে বাড়তে থাকে। এই যে বাড়তেছে, এই যে থিটা বাড়তেছে। তাহলে এখন আমরা এই থিটা ভ্যালুটা আমরা সেন্টার থেকে যত দূরে যাই কমতে থাকে, যত কাছে আসে সেন্টারের কাছাকাছি আসে তত বাড়তে থাকে। তাহলে থিটা একটা ফ্যাক্টর যার উপরে এই ইলেকট্রিক ফিল্ডের মানটা বেশি কম হতে পারে। তাহলে এখন আমরা এখানে একটা ডিএল এলিমেন্ট নিলাম, তার জন্য ইলেকট্রিক ফিল্ড কাজ করবে কোন দিকে? এই বরাবর কাজ করবে। জাস্ট উই সাপোজ ডিএল এলিমেন্ট, তার ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট হচ্ছে আমার ডিই, তাহলে এটা হচ্ছে আমার ডিই, এইটুকু ডিই এটা। তাহলে ডিই হলে তার দুইটা উপাংশ হবে, একটা হবে ডিই কস থিটা, অ্যানাদার উইল বি ডি সাইন থিটা। এটা হবে আমার ভার্টিক্যালি, আর একটা হবে তোমার হরাইজন্টালি অ্যালং দি যেই ডিরেকশনে আমি ক্যালকুলেশন করছি। একইভাবে আমরা এই ডিএল এলিমেন্টের অপোজিট পজিশন অর্থাৎ 180 ডিগ্রিতে যেই এলিমেন্ট আছে যেটাকে আমরা ডিফাইন করতে পারি ডিএল প্রাইম, অলমোস্ট সেম, অবশ্যই সেম, এটাকে ধরলাম আমি ডিএল প্রাইম। এই ডিএল প্রাইম এলিমেন্ট চার্জ এলিমেন্টের জন্য একইভাবে এখানে ধরলাম আমি তার কম্পোনেন্ট হচ্ছে আমার ডিই প্রাইম। যদিও ডিই প্রাইম ডিই অলমোস্ট অবশ্যই সেম, যেহেতু দুইটার এলিমেন্ট সেম আমরা কনসিডার করতেছি, তাহলে ডিই প্রাইম হলে তাহলে এদিকে হবে একইভাবে ডিই প্রাইম কস থিটা, উপরের দিকে হবে ডিই প্রাইম সাইন থিটা। আবার সেম কথাবার্তা, যেহেতু ডিই প্রাইম এবং ডি প্রাইম সাইন থিটা এবং ডি প্রাইম কস থিটা, ডি প্রাইম সাইন থিটা এবং ডি সাইন থিটা পরস্পর অপোজিট ডিরেকশনে আসে, ফলে এটা পরস্পরকে ক্যান্সেল করে ফেলবে। শুধুমাত্র রেজাল্টেন্ট হিসাবে আসবে ডিই কস থিটা এবং ডি প্রাইম সাইন থিটা, এই দুইটা একদিকে যুক্ত হবে। তাহলে একইভাবে যদি আমরা এইরকম করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সমস্ত রিংটাকে অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ করি, তাহলে এই ডিই প্রাইমটাকে আমরা ডিফাইন করতে পারি এই যে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনের মাধ্যমে, যে ডিই প্রাইম 1/4 dq বাই আর স্কয়ার, যে ডিএল এলিমেন্ট আছে তার যে চার্জ এলিমেন্ট সেটা হলো ল্যামডা ডিএল, সেইটুকু থেকে আমরা এটা বের করতে পারি। এই ইকুয়েশন পাইলাম। আমি এতক্ষণ যেই কথাটা বললাম যে একটাকে ক্যান্সেল করে ফেলছে, সেটা এখানে এই জায়গাটাতে বিস্তারিত লেখা আছে। ওকে, যে কিভাবে কম্পোনেন্ট দুটো ক্যান্সেল হয়ে যায়, ডিএল প্রাইম ডিই প্রাইম ওই সাইন থিটা, আলটিমেটলি ডি এই যে এটা সাইন থিটা টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে,
তাহলে শুধু থাকতেছে cos থিটা টার্মটা, দুইটা আবার কি সেম, ওকে, প্যারালাল উইথ ইচ আদার। এখন যদি এটা আমরা এখানে একইভাবে যদি এই এলিমেন্ট নেই, তাহলে তাদের আবার একটা পেয়ার তৈরি হচ্ছে। এইভাবে শত শত প্রত্যেকটার জন্য আমার এখানে ইলেকট্রিক ফিল্ড সবগুলো কি হচ্ছে, এদিকেই আসতেছে, এই সাইডে আসতেছে, তাই না? তো এদিকে যদি আসতে থাকে তাহলে আমার এই ডিএল এলিমেন্ট তার জন্য একটা আসতেছে, এইটার জন্য আসতেছে, এটার জন্য আসতেছে, এটার জন্য আসতেছে, এটার জন্য আসতেছে। তাহলে এখানে সরাসরি সবগুলো এইদিকে যুক্ত হচ্ছে। আর বাকি সবগুলো কি হচ্ছে, বাকিগুলোর কথা যদি আমরা চিন্তা করি, পরস্পর যেহেতু তোমরা ভার্টিক্যাল ডিরেকশনে আসে, তাহলে তারা পরস্পরকে ক্যান্সেল করে ফেলছে। অর্থাৎ এইটা হবে এই দিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। অর্থাৎ এখানেও কিন্তু একটা রিং এর মতো হচ্ছে এইভাবে। অর্থাৎ এই সিমিলার সাইজের একটা রিং, এই রিং এর আমরা যেই রিং অফ চার্জ কনসিডার করলাম তার একটা প্যারালাল আরেকটা সারফেস আমরা কনসিডার করতে পারি, যেই দিকে সমস্ত ইলেকট্রিক ফিল্ডগুলো পরস্পর থাকে। ফলে এখানে টোটালি তাদের রেজাল্টেন্ট যেহেতু ক্যান্সেল হয়ে যাচ্ছে, ফলে এখানে সাইন থিটা টার্মটা 0 হয়ে যাচ্ছে, শুধুমাত্র থাকতেছে কস থিটা টার্মটা। এখন এই যে এখানে বিস্তারিত ক্যালকুলেশনটা আছে। তাহলে এই ডিই কস থিটা আমরা আলটিমেটলি পাইলাম, ওকে। তো ডিই কস থিটা যদি আমি পাই, এই ডিই কস থিটাকে যদি আমি এখন টোটাল ইন্টিগ্রেশন করি, এটাকে যদি আমি টোটালি ইন্টিগ্রেশন করি, তাহলে পুরো লাইনের জন্য আমি কতটুকু চার্জ আমার এখানে মানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, টোটাল যে রিংটা আমরা কনসিডার করছি সেই টোটাল রিংটার জন্য ইন্টিগ্রেশন করলেই আমার সমস্ত ইলেকট্রিক ফিল্ড আমরা পেয়ে যাচ্ছি। সেইটাকে আমি এখানে স্টেপ বাই স্টেপ করা আছে, কিভাবে আমার আসছে। এই cos থিটাকে আমরা রিপ্লেস করলাম z/√r² দিয়ে রিপ্লেস করে আমার এই ডিই এর পরিবর্তে আমরা ওই যে একটু আগে যে ইকুয়েশনটা আমরা পাইলাম সেটা আমরা ইউজ করলাম, করে মান ক্যালকুলেশন করলাম, করে আলটিমেট যেই জিনিসটা দাঁড়াচ্ছে সেইটুকু আমরা এখানে পেয়ে গেলাম। এইটা হলো আমার মোট ইকুয়েশন। এখন এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে এই ইন্টিগ্রেশন কেন 0 to 2 পাই আর হলো? কথা বলো একজন। স্যার পুরো সার্কামফারেন্স কভার করছে, এটা একটা সার্কেল পুরো পরিধির কথা স্যার লাইনে বলছে। পুরো সার্কামফারেন্স কভার করছে। ইয়েস, তাহলে আমরা এখানে পুরা রিং এর পরিধি, যেহেতু আমরা এই রিংটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করছি, তাহলে এখান থেকে আমি যদি শুরু করি 0 থেকে এই পুরো রিং ঘুরে আসতে আমার দৈর্ঘ্য হলো কতটুকু, 2 পাই আর, সেই জন্যই 0 to 2 পাই আর ইন্টিগ্রেশন করলাম। এখন এখানে কি আর কারো মনে কোনো প্রশ্ন জাগে? এই জায়গাটা নিয়ে কোনো প্রশ্ন জাগে কিনা আমি দেখাচ্ছি। এখানে এই জায়গাটা নিয়ে দুইটা কিন্তু এখানে টার্ম, আচ্ছা এখানে যদি আমি ধরো আমি এই মানে দুইটা এলিমেন্ট এইটুকু এইটুকু এই দুইটার জন্য একবার করলাম কি, আমি এখানে টোটাল পাইলাম কতটুকু, 2DE cos থিটা পাইলাম, তাই না? यस স্যার। এখন এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করতে যাই তাহলে কি করতে হবে, লিমিটটা আমার এই যে ইন্টিগ্রেশনের এইটুকু কি দিতে হবে বলো তো একজন আমাকে, এখানে কি চেঞ্জ হবে? অর্ধেক নিতে হবে। অর্ধেক নিতে হবে, তাই না? কারণ আমরা এখানে জোড়ায় জোড়ায় যদি নিতে যাই তাহলে এটা অর্ধেক হয়ে যাবে, এই জন্য তখন এটা মানে ইন্টিগ্রেশনটা করতে হবে কতটুকু, 0 to pi। 0 to pi r। 0 to pi r। ওকে, ইজ ইট ক্লিয়ার? यस স্যার। এটা কিন্তু মানে অনেকের যে কনফিউশন হতে পারে হঠাৎ করে, কি রে এখানে দুইটা জিনিস যোগ হলো তাহলে তো 2DE cos থিটা হয়ে যাওয়ার কথা, তো 2DE cos থিটা নিতে পারো, কোনো সমস্যা নেই। তো তখন আবার ইন্টিগ্রেশনটা আমি যেটা অর্ধেক করে ফেলছি আগেই, তাই না, দুইটা দুইটা করে যোগ করে ফেলছি, ফলে ইন্টিগ্রেশনটা তখন পাই আর পর্যন্ত হবে। তাহলে আমার দেখো ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন আমরা কতটুকু পাইলাম রিং চার্জের জন্য, এইটুকু পাইলাম। এখানে কি কারো কোনো কনফিউশন আছে? এই যে ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন খুব সিম্পলি করা হয়েছে, এক দুইবার করবা, প্র্যাকটিস করলে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি।
ধরো এখানে যে রিং ধরলাম, এই রিংটা হয়তো এখানে মানে এই যে রিং এর এই রেডিয়াসের তুলনায় দূরত্ব অনেক বড় হতে পারে, এর একটা কন্ডিশন। আবার এই দূরত্বের তুলনায় এই ডিসটেন্সটা অনেক ছোট হতে পারে। আবার এইটা সেন্টারে হতে পারে, রিং এর সেন্টার। তাহলে তিনটা পজিশন আমরা কনসিডার করতে পারি। একটা হলো রিং এর তুলনায় ডিসটেন্স ইজ ভেরি লার্জ, আবার ডিসটেন্সের তুলনায় রিং এর রেডিয়াস খুবই ছোট, নগণ্য। আবার আমার ফাইনাইট, এখানে যদি আর এর মান, যদি রিং যদি আমরা একটা ফাইনাইট ডিসটেন্স থাকে, সেই ক্ষেত্রে এটা অনেক দূরে, আমরা রিংটাকে ফাইনাইট ডিসটেন্সে ধরলাম, অনেক দূরে। আবার রিং একটা ইনফাইনাইট রিং আমরা কনসিডার করলাম, ডিসটেন্সটা খুব কাছে, আবার এখানে মাঝখানে ধরলাম। তাহলে এই কন্ডিশনগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এটা অ্যাপ্লাই যদি আমরা করি, কি দাঁড়ায় আমার ইকুয়েশনের দিকে আমরা যাই। তাহলে প্রথমত আমার এই ইকুয়েশন হলো এইটুকু। এখানে আমি ধরতে পারি ডিসটেন্স ইজ ভেরি স্মল, স্মল ডিসটেন্স, তার মানেটা কি? এটা কি রিং এর থেকে অনেক দূরে না কাছাকাছি? কাছে, স্যার কাছাকাছি। কাছাকাছি, অর্থাৎ এটা রিং এর সেন্টারের কাছাকাছি হবে। হ্যাঁ, আমি ধরলাম এটা একবারে সেন্টারে না, কিন্তু খুব প্রায় সেন্টার। ওকে, খুব কাছাকাছি হলে আমরা যদি এখানে অ্যাপ্রক্সিমেট করি, সেই ক্ষেত্রে আমরা এই নিচের জেড ভ্যালুটাকে শূন্য ধরতে পারি, যেহেতু এটা খুব ছোট, তাই না? তবে ওই যে যেটা জেড মাল্টিপ্লিকেশন আছে সেটাকে তো বাদ দেওয়া যাবে না, যেহেতু গুণাকারে আছে, বলে এটা শূন্য হয়ে গেল। এটা শূন্য হয়ে গেলে এই স্কয়ার রুট কাটা গেল, কাটা যায় আলটিমেটলি এটা আর কিউব হয়ে গেল। আর এখানে চলে আসলো কিউ জেড। তো কিউ জেড হলে আমরা যদি আর এর ভ্যালু যদি একটা কনস্ট্যান্ট আমরা ধরি, এখানে যদি এইটাকে একটা কনস্ট্যান্ট ধরি, আমরা একটা ডিফাইন করলাম কনস্ট্যান্ট হোয়াটএভার, যেহেতু টোটালটাই একটা নির্দিষ্ট রিং এর জন্য ফিক্সড, সেহেতু এটা কনস্ট্যান্ট। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড তাহলে ক্ষুদ্র দূরত্বের জন্য কি দাঁড়াচ্ছে? এটা দূরত্বের কি দাঁড়াচ্ছে এটা বলো তো একজন? সমানুপাতিক। তাই না? প্রপোর্শনাল। ইলেকট্রিক ফিল্ড হয়ে যাচ্ছে ক্ষুদ্র দূরত্বের জন্য এটা সমানুপাতিক। ওকে, এবার আসে সেকেন্ড পয়েন্ট, দূরত্বটা অনেক বড় রেডিয়াসের তুলনায়, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে আমরা রেডিয়াসটাকে নেগলেক্ট করতে পারি। এই ক্ষেত্রে কোথায় করতে পারবো? এইটাকে জিরো ধরতে পারবো। জিরো ধরলে এখানে এই জেড স্কোয়ার, এই স্কোয়ার বাদ গেল, এখান থেকে জেড কিউব থেকে একটা জেড গেলে গা, এখানে থাকতেছে কতটুকু? জেড স্কোয়ার থাকতেছে। ইজ ইট ক্লিয়ার? নেক্সট থার্ড পয়েন্ট, আমরা যদি সেন্টার কনসিডার করি, সেন্টার পয়েন্ট জেড যদি শূন্য হয়, সেই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কি হবে? জিরো হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা এখানে সরাসরি এইটাকে ধরতে হবে জিরো। হ্যাঁ, এই যে এখানে যদি জেড সমান শূন্য বসাই, তাহলে ইলেকট্রিক ফিল্ডের মান হয়ে যাচ্ছে জিরো। কেন? এটা কি ফিজিক্সটাকে ব্যাখ্যা করতে পারবে? দুই সাইডেই স্যার ইকুয়াল ইলেকট্রিক ফিল্ড টানছে। তাহলে এদিকেও ফিল্ড, এদিকেও ফিল্ড, opposite side অপোজিট সাইড dismiss অল ক্যান্সেল ইচ আদার, তাই না? यस স্যার। কারণ এখানে Yes, sir. ফিল্ড কোন দিকে? রেডিয়ালি আউটওয়ার্ড, তাই না? বলে পরস্পর পরস্পরকে ক্যান্সেল করে ফেলতেছে, যার কারণে সেন্টারে কোনো ফিল্ড থাকবে না। ওকে, তাহলে এইটা গেল আমার রিং অফ চার্জের জন্য। এখানে কি কারো কোনো কনফিউশন আছে, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ধাপে যাই। আমরা যদি এখন যদি কনসিডার করি, একটু আগে দেখলাম আমরা একটা রিং অফ চার্জ করলাম। আচ্ছা, আমরা যদি একটা মানে একটা ডিস্ক কনসিডার করি, যদি আমরা বলি যে একটা ডিস্ক, যদি আমরা একটা সার্কুলার ডিস্ক, এই যে এইটা আছে দেখো,
একটা ডিস্ক যদি কনসিডার করি, যে কোনো একটা ডিস্ক ধরলাম, তাহলে এই ডিস্কটাকে আমরা কি করতে পারি? অসংখ্য রিং এর সমষ্টি ধরতে পারি না পারি না? পারি। Yes sir. তাহলে পারি। এই ডিস্কটা হবে অসংখ্য রিং এর সমষ্টি। একইভাবে এই ডিস্কের মানে এই যে অসংখ্য রিং এর সমষ্টি, সেই রিংগুলোর রেডিয়াসটা কিভাবে চেঞ্জ হচ্ছে একজন বলো? 0 to r মনে হয়। তাহলে এই রিং এর রেডিয়াস গুলি আমার এই 0 থেকে r পর্যন্ত আস্তে 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 বাড়তেছে, তাই না? Yes sir. তাহলে এখন আমরা যদি এই রিং এর সেন্টার থেকে আমরা একটা ইউনিফর্মিটি, আমরা যে কোনো পয়েন্টে যাচ্ছি না, আমরা এখানেও যাচ্ছি না এখানেও না, আমরা একটা নির্দিষ্ট বিন্দুতেই নিচ্ছি, কারণ এখানে যদি যাই সেটা আরো জটিল হয়ে যাবে। এই পয়েন্টে ক্যালকুলেশন করতে গেলে দেখা যাবে যে অনেক বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল কনসিডার করতে হচ্ছে, তাই না? সেটা আমাদের দরকার নেই। আমরা একটা ইউনিফর্ম পজিশন নিলাম যে এই সেন্টার পয়েন্ট থেকে তার পারপেন্ডিকুলার ডিসটেন্স জেড, এই দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মান কত, এইটা আমরা ক্যালকুলেশন করতে চাচ্ছি। ওকে, এটা যদি করতে যাই তাহলে আমরা ঠিক একটা কি করব, আমরা একটা রিং ধরলাম যার রেডিয়াস হলো স্মল আর, এই এটার থিকনেস ধরলাম আমি ডি আর। আমি এখানে আমার টোটাল রিং এর এখানে যেহেতু এটা সারফেস এরিয়া আছে সেই জন্য তার সারফেস চার্জ ডেনসিটি কনসিডার করলাম সিগমা। ওকে, আর তার তাহলে সারফেস চার্জ ডেনসিটি হলো সিগমা। এখন আমি এই যে ডি আর ইলামেন্ট আছে, এই যে ডি আর ইলামেন্ট, তাহলে একটা ডি আর ইলামেন্টের জন্য তাহলে তার টোটাল চার্জ কতটুকু হবে? ডি কিউ। তাহলে তার চার্জ ডেনসিটি সিগমা, তাহলে তার টোটাল এরিয়াকে যদি আমি চার্জ ডেনসিটিতে গুণ দিই তাহলে আমি টোটাল চার্জ পেয়ে যাব কার? ওই ডি আর ইলামেন্ট রিং এর। ওকে, তাহলে এখানে এই চার্জটুকু পেয়ে গেলাম। এখন এইটা রিং এর জন্য অলরেডি ক্যালকুলেশন আমরা করে আসছি একটু আগে। এটা কোথায় করে আসছি? এই জায়গাতে করে আসছি। এখানে একটা রিং এর জন্য যেহেতু এখানে শত শত রিং আছে, একটা রিংকে আমি ধরলাম ডিই চার্জ, কারণ রিং এর চার্জ হইতেছে আমার ডি কিউ। ওকে, এইটুকু আসবে। তাহলে এই ইকুয়েশনটা আমরা এখানে ইউজ করলাম। কনফিউশন? এনি কনফিউশন? কারো কনফিউশন নাই? তাহলে আমরা এই রিং অফ চার্জের যে ইকুয়েশন আছে সেইটা আমরা এখানে ইউজ করলাম, আর এই রিং এর জন্য এই ডিকিউর মান বসিয়ে দিলাম এখানে, বসিয়ে দিয়ে সিম্পলিফাই করলাম। সিম্পলিফাই করে আমরা যে জিনিসটা পাচ্ছি এখানে এই সিগমা জেড 4 পাই এপসাইলন নট এই টুয়াইস আর সামথিং পাইলাম। এখন এইটাকে আমরা এটাকে ইন্টিগ্রেট করব কার সাপেক্ষে? 0 থেকে r পর্যন্ত, কারণ r এর এখানে ভেরিয়েবল কোনটা? r। এই যে r হলো ভেরিয়েবল, z হলো ফিক্সড, সবই ফিক্সড। তাহলে r হলো ভেরিয়েবল, তাহলে এটা 0 থেকে, যেহেতু রেডিয়াসটা 0 থেকে ম্যাক্সিমাম হয়েছে ক্যাপিটাল R, সেই পর্যন্ত আমরা এটাকে ইন্টিগ্রেট করব 0 থেকে r পর্যন্ত। ওকে, করার প্রেক্ষিতে আমরা এইরকম একটা ইকুয়েশন পাইলাম। এইটাকে সিম্পলিফাই করার জন্য আমরা কিছু মানে যেটা তোমরা জানো ফাইনাইট ইন্টিগ্রাল কিভাবে করতে হয়, সেইভাবে আমরা ইন্টিগ্রালটা কনসিডার করে কাজটুকু করলাম। আমরা এখানে যদিও বিস্তারিত দেওয়া আছে ইন্টিগ্রেশনটা, বইয়ের মধ্যে এটা বিস্তারিত হয়তো ইন্টিগ্রেশনটা নাই। ওকে, তা আমরা আলটিমেটলি এই ইন্টিগ্রেশন করে আমরা এইটুকু পেলাম। তাহলে এইটাই হলো ইলেকট্রিক ফিল্ড ফর দ্য চার্জ ডিস্ক চার্জ। একটা যদি চার্জিত ডিস্কের জন্য ইলেকট্রিক ফিল্ডের মান হলো আমার এই ইকুয়েশন। এখান থেকে যদি আমরা এই 2টাকে গুণ করে দেই, এই 2 কেটে দেই, 2 কেটে দিলাম, কেটে দিলে আলটিমেটলি সিগমা বাই 2s পাই 1 মাইনাস অফ জেড সামথিং ইকুয়েশনটা আসলো। এখন এখান থেকে এই দুইটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করতে পারি। প্রথমত আমরা রিং এর রেডিয়াসটা ধরতে পারি ইনফাইনাইট। যদি আমরা একটা ইনফাইনাইট রিং অফ চার্জ কনসিডার করি সেই ক্ষেত্রে তাহলে ইনফাইনাইট ধরলে কি হবে? জেড ধরলাম ফাইনাইট, রেডিয়াস ধরলাম ইনফাইনাইট, তাহলে এই টার্মটা কি দাঁড়াচ্ছে?
দিস বিকাম 0, কারণ ইনফাইনাইট 1 বাই ইনফাইনাইট সমান 0, তাহলে এইটুকু হয়ে যাচ্ছে 0, আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আমার এইটুকু, তার মানে সিগমা বাই টুয়াইস পাই। ওকে, তাহলে একটা ইনফাইনাইট শীট অফ চার্জ যার রেডিয়াস হলো অসীম কিন্তু তার দূরত্ব, এই একটা বিশাল রিং নিলাম, তার থেকে একটু দূরত্বে বা এত দূরত্বে যেখানে খুশি হোক, ওই দূরত্বে তার এই যে ইলেকট্রিক ফিল্ডের মান হলো এই পরিমাণ। নাসির, তোমার স্পিকার মনে ভেজাল করতেছে। এই পর্যন্ত কারো প্রশ্ন আছে? তাহলে আমরা ইনফিনিট শীট অফ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের মান পাইলাম কতটুকু? কনস্ট্যান্ট, তার মান কতটুকু? সিগমা বাই টুয়াইস এপসাইলন নট। এখন আমরা যদি ধরলাম জেড ভ্যালুটা খুবই ছোট, টেন্ডস টু 0, এবং এটাও কি আরটা ফাইনাইট নির্দিষ্ট রেডিয়াসের, সেই ক্ষেত্রেও দেখো এই মানটা 0 হয়ে যাচ্ছে। ওকে, 0 হয়ে গেলে আমার এখানেও এই ইলেকট্রিক ফিল্ড মান আসতেছে কি সেম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এটা কি হবে? এখানে একটা ভুল আছে এটার মধ্যে, কথাটার মধ্যে আছে কি? বলো। Yes sir, so R finite. তাহলে এটা হবে ফাইনাইট শীট অফ চার্জ। ওকে, Yes sir. জেড এর তুলনায় ইনফাইনাইট বলা যায়, হ্যাঁ জেড এর তুলনায় ইনফাইনাইট বলা যায় যেহেতু জেড অনেক ছোট। না না, আমার আর তো ফাইনাইট, আমার তো জেড তো হলো মানে আমার ডিস্কের থেকে দূরত্ব, তাই না? আমার শীটের সাইজ তো নির্ভর করবে শীটের রেডিয়াসের উপরে। আমি শীটের রেডিয়াস ফিক্স করে দিলাম, এখন দূরত্ব আমি এটাকে 2 মাইল দূরে নেবো নাকি তার কাছে নেবো বা শূন্য রাখবো, এটা তো আমার বিষয়, ঠিক আছে? Yes. সাইজটা নির্ভর করবে তার নিজের উপরে ভিত্তি করে। ওকে, তাহলে আমরা এখানে পাইলাম রেডিয়াসটা হচ্ছে ওই চাকতিটার ব্যাসার্ধ, তাই না? আর হচ্ছে জেড হচ্ছে আমরা যে পয়েন্টে তড়িৎ তীব্রতা বের করছি ওটার দূরত্ব। রাইট, এই যে এখানেই দেখো এই যে জেড এখান থেকে দূরত্ব, এই দূরত্ব যদি খুব কাছাকাছি হয় অর্থাৎ রিং এর কাছাকাছি হয়, এখানে অলমোস্ট সেন্টার পয়েন্ট বলা যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি এদের 0 দেই নাই, বলছি টেন্ডস টু 0, তাই না? এই যে দেখো। ওকে, তাহলে এখানে আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমার এই ইলেকট্রিক ফিল্ড, এই কথাটাই হলো মূলত মূল বিষয়, যে একটা সার্কুলার ডিস্কের ক্ষেত্রে ইনফিনিট ডিসটেন্স রেডিয়াসের ক্ষেত্রে যা পাচ্ছি, ফাইনাইট ডিসটেন্সের ক্ষেত্রে আমরা সেম পাচ্ছি, এট দ্য সেম পয়েন্ট, এভরি পয়েন্ট ক্লোজ টু দ্য ডিস্ক, ক্লোজ টু দ্য ডিস্ক। এটা কিন্তু 0 না, 0-র মাঝখানে নিলে কি হবে একদম বলো তো? আমি যদি একবারে সেন্টারে নেই, ডিস্কের সেন্টারে নিলে কি হবে? 0 হয়ে যাবে স্যার। 0 হয়ে যাবে। Zero ওকে, হয়ে যাবে। এটা 0 না, 0-র কাছাকাছি। ওকে, কথাটা কি, এটা কি তোমাদের ক্লিয়ার হয় কনসেপ্টটা? আমি যদি সেন্টারে নেই, ওই আগের মতোই ডিস্কের চারিদিকে কি হবে? রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশন অথবা রেডিয়ালি ইনওয়ার্ড ডিরেকশন, তাই না? তো সেখানে আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ডের মানটা 0 থাকবে। কিন্তু যদি আমি একটু দূরে, এটা কিন্তু ভেরি ক্লোজ কথাটা আছে এখানে, দেখো ভেরি ক্লোজ টু দ্য ডিস্ক অফ ফাইনাইট রেডিয়াস, তাহলে ইনফিনিট রেডিয়াসে যদি থাকে সেই ক্ষেত্রেও তার যা ভ্যালু, ফাইনাইট রেডিয়াসের ক্ষেত্রেও আমার ভেরি ক্লোজ হইলো সেম ভ্যালু পাচ্ছি, হুইচ ইজ জাস্ট সেম অ্যাজ দ্যাট অফ দ্য ইনফিনিট শীট অফ চার্জ। স্যার এই কোশ্চেনগুলো স্যার শুধু কন্ডাক্টরের ক্ষেত্রেই, হ্যাঁ, এই কোশ্চেনগুলো স্যার কন্ডাক্টরের ক্ষেত্রে, নন কন্ডাক্টরের ক্ষেত্রে তো না।
রিডিউস অফ নন চার্জ। কন্ডাক্টর তো আমরা চার্জই পাবো না রে বাবা, এটাতে কিন্তু কন্ডাক্টর লেখা আছে, ক্লিয়ার কন্ডাক্টর। হ্যাঁ, ইয়েস স্যার। চার্জ তাহলে কথাটা বলছি, ওটা চার্জ। ফাইনাইট হবে, হ্যাঁ, তাহলে ওটা ফাইনাইট হবে না স্যার? এটা তো ফাইনাইট, অবভিয়াসলি ফাইনাইট। ওকে ওকে দেন, তাহলে এইটা হলো মোটামুটি আমাদের ইলেকট্রিক ফিল্ডের চার্জ চ্যাপ্টার শেষ। আর তোমরা এখানে আমার এইটা হয়তো তোমরা ওই যে টর্ক মানে একটা ইলেকট্রিক ডাইপোল যদি ইলেকট্রিক ফিল্ডে রাখি কিভাবে তার মধ্যে টর্ক তৈরি হয়, ওই যে Yes, আর sir. ক্রস এফ। হ্যাঁ, এটা তোমরা ইন্টারমিডিয়েটে একটু আসে মনে, আমি দেখছিলাম কোথায় যেন আছে এটা। So যে PE cos theta 1 minus theta 2 একটা ফর্মুলা ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই ওইরকমই। হ্যাঁ, ওই যে টার্ক টাউ যেটা তৈরি হয়। হ্যাঁ, The work done এটা- for turning. এই যে পি সাইন থিটা আছে এখানে দেখো, Yes, sir. টর্ক রিটেন এজ এইটুকু। হ্যাঁ, এটা একটু দেখে নিও, করে ফেলো। তাহলে এই মোটামুটি আমার ইলেকট্রিক ফিল্ডের লেকচার শেষ। আমি এবার যদি বইয়ের দিকে খেয়াল করি, তোমরা বইয়ের যে প্রবলেমগুলো আছে সেগুলা করবা, মানে যেগুলো সলভ করা আছে বইয়ের মধ্যে। হ্যাঁ, ওই প্রবলেমগুলো একটু ভালো করে করবা। So কয়েকটা ইম্পর্টেন্ট যদি দেখাই দিতেন স্যার। আর এইটা একটু ভালো করে পড়তে হবে। এই প্রবলেমটা কোথায় ইউজ করা হয়েছে একজন কি বলতে পারবা? যে মোশন অফ এ চার্জ পার্টিকেল ইন ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিজম। ম্যাগনেটিক ফিল্ড। এটা কোথায় ইউজ করা হয়েছে? ম্যাগনেটিজম স্যার ম্যাগনেটিজম এর ছিল যে F equals to QVB sin theta. বাই স্যার হল বিভাবে হল বিভব না, অনেকটা আমাদের এই কার এটা বাসতেছে রে ভাই, তোমার নয়েজ হচ্ছে কেন? এটা ওই যে তোমার আমরা যে টিভির যেই মানে ক্যাথোড রে টিউব আছে না, স্যার Cathode আলফা ray বিটা tube- গামা হ্যাঁ সেটা তো আছে, সেটাতে তো তোমার নির্ণয় করতে বিক্ষেপ হয়। কিন্তু আমি যদি বলি এই যে আমরা মানে ওই যে ক্যাথোড রে টিউব, আগের যে টিভিতে আমরা প্লাজমা টিভি বলি যেটাই বলি, এখান থেকে ওই যে ইলেকট্রন ইয়ে করে এইভাবে আসলে ওই যে ক্যাথোড রে টিউবের মধ্যে এটা ইউজ করা হইতো আর কি, ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দুই দিক দিয়ে। হ্যাঁ, তোমার এই বিক্ষিপ্ত করে সেখানে এই যে এখানে এসে তোমার আমরা যেই স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছি এখানে, এটা ইউজ করা হয়েছে ক্যাথোড রে টিউবের ক্ষেত্রে আর কি, সিআরটিতে। যাই হোক, এই এখানে যে প্রবলেমগুলো আছে এগুলো দেখে ভালোভাবে। হ্যাঁ, স্যার স্যার, ইম্পর্টেন্ট কিছু দাগা দিলে ভালো হতো। এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট গুলি প্রথম কথা হয়েছে বইয়ের মধ্যে আমার এই রেজনি খেলিডের যে প্রবলেমগুলা যেগুলো সলভ করা আছে, যেই প্রবলেমটা বাদ দিবা আল্লাহর রহমতে পরীক্ষায় সেই প্রবলেমটাই আসবে। হ্যাঁ, বুঝছো? এই যে যেমন এইটা একটা প্রবলেম সলভ করা আছে এখানে, তোমাকে তো আমি বলি নাই যে তুমি বিস্তারিত লিখো, এইসব লেখার দরকার নেই। আমি এইসব লেখার দরকার নেই, আমার দরকার হলো তুমি যে বুঝা যে কাজটা করতেছো সেটা। ঠিক আছে, তুমি কত শর্টলি, তোমরা তো বুয়েটের ছেলে, তোমরা জানো হাউ টু সলভ দ্য প্রবলেমস, তাই না? কিভাবে প্রবলেম সলভ করবা সেটা। বইয়ে যেসব প্রবলেম সলভ করা আছে ওগুলোর কথা বলতেছেন নাকি যেগুলো সলভ করা আছে এগুলো তো করবাই, আর আমি যে লিস্ট দিব এক্সারসাইজ থেকে সেটাও করতে হবে। আর আমার রেজনি খেলিডের যে সলিউশন আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিছি, তাই না? ইয়েস স্যার। Yes, sir. এই প্রবলেমগুলা করবা, ঠিক আছে? প্রবলেমগুলা খুব মানে করলে তোমার নিজেরও ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি অনেক বাড়বে। আর আমি এক্সারসাইজ থেকে স্যার কিছু প্রবলেম, যেগুলো তো আচ্ছা আমি তোমাদেরকে কি কি আপলোড দিছি, যে ইলেকট্রিক চার্জ প্রবলেম আপলোড দিছি না? দিছি। এরপরে গাউসের সূত্র দিছি, গাউসের প্রবলেম আপলোড দিছি কিছু। আমরা এখন গাউসের সূত্রে যাব। ওকে, আর কিছু প্রবলেম দিলে আমি দিয়ে দেব, তোমরা এগুলো সলিউশন থেকেই করবার চেষ্টা করবো আর কি। কেউ যদি না পারো আমাকে জানাও,
ঠিক আছে? ওকে, আমরা এখন গাউসের সূত্র কি তোমরা পড়ছো? ছিল Yes, sir. ইয়েস স্যার। তাহলে আমরা এখন একটু গাউসের সূত্রটা পড়ব, যে গাউসের সূত্রটা আসলে দেখো কথাটা কি লেখা আছে এখানে, Gauss law is another form of Coulomb's law that allows one to calculate the electric field in several fields of several configuration. সহজভাবে আসলে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশনের পদ্ধতিটা আসলে গাউসের সূত্র। এখন তোমার পরীক্ষায় যদি কোনো ক্যালকুলেশন থাকে, হ্যাঁ, যেমন রিং অফ চার্জের ক্যালকুলেশন করো, বলা হইলো তুমি যদি গাউসের সূত্র অ্যাপ্লাই করে করো, আমি যদি কোনো ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন ইউজ করে করো, এটা উল্লেখ না থাকে, তাহলে তুমি গাউসের সূত্র দিয়েও করতে পারো। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা একটা ফিল্ড যদি কনসিডার করি, ফ্লাক্স, কথাটা দেখতে খেয়াল করো, ফ্লাক্স অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড। আমরা যদি ফ্লাক্স ক্যালকুলেশন করতে যাই একটা ইলেকট্রিক ফিল্ডের জন্য, ফ্লাক্স কাকে বলে একজন বলো দেখি আমারে। রোল 29 আসছো তুমি? ইয়েস স্যার। বলো ফ্লাক্স কাকে বলে? ফ্লাক্সের সূত্র জানি স্যার। স্যার সূত্রটা জানি স্যার। এই কে বলতে পারবা? স্যার প্রতি একক স্যার, ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ স্যার, কারেন্ট ফ্লো হয় সেটাকে ইলেকট্রিক ফ্লাক্স বলে। ফিল্ড পারপেন্ডিকুলার টু দি এরিয়া অফ এ ফিল্ড। স্যার একটা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড বরাবর যতগুলা বলরেখা যায়। চুম্বক ক্ষেত্র, হ্যাঁ, ক্ষেত্রফল তড়িৎ বলরেখা বা চৌম্বক বলরেখার পরিমাণ আর কি, স্কেলার একটা রাশি। এটা কি চৌম্বক বলরেখা নাকি তড়িৎ বলরেখা? তড়িৎ এটা তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা। আচ্ছা, তাহলে আমরা যে কথাটা আসলো যে আমরা যদি একটা ইলেকট্রিক ফিল্ড কনসিডারেশন করি, তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডের সাপেক্ষে কোন একটা সারফেস দিয়ে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, তাই না? কথাটা তো সেইটাই নাকি? Yes. প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতটুকু ফ্লাক্স লিঙ্কেজ হয় বা তার লম্ব বরাবর যে ফ্লাক্স যতটুকু তোমার বলরেখা থাকে, ওই বলরেখাগুলিকেই বলা হয় ফ্লাক্স। যে কথাটা এখানে আছে দেখো সংজ্ঞাটা, যে ফ্লাক্স থ্রু এ সারফেস ডিফাইন্ড as the product of area as well as magnitude of the normal component of the electric field. তাহলে একটা ইলেকট্রিক ফিল্ডের জন্যই তো ফ্লাক্স মানে বলরেখা তৈরি হয়। তো ইলেকট্রিক ফিল্ডের যদি বলরেখা তৈরি হয়ে থাকে, তাহলে সেই সারফেসের সাপেক্ষে নরমাল যতগুলো কম্পোনেন্ট থাকবে উপাংশ, তার সাথে ওই এরিয়ার গুণফলটাকে বলা হয় ওই ইলেকট্রিক ফিল্ডের ফ্লাক্স থ্রু দি সারফেস। এখন আমরা যদি দেখি এখানে এই একটা এরিয়া, একটা এই যে একটা সারফেস আছে, আমরা যেটা স্কয়ার শেপের সারফেস দেখতেছি এখানে, এবং তার ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, এদিকে ইলেকট্রিক ফিল্ড আছে। এখন এই ক্ষেত্রে আমরা তার যে ক্ষেত্রফলের দিকটা হলো এই দিক। এই রোল 13 কে এটা? কে জি সুবর্ণ? স্যার। সুবর্ণ ইয়েস স্যার। তুমি বলো এই মানে আমরা ইলেকট্রিক ফিল্ড তো সারফেসের লম্ব হিসাবে আছে, এখন আমি এরিয়াটাকে কেন ভেক্টর হিসাবে ডিফাইন করলাম? কিভাবে এরিয়া একটা ভেক্টর হিসাবে কাজ করছে এখানে? আসলে স্যার আমরা এখানে মানে একটা নির্দিষ্ট এরিয়ার সাপেক্ষে চিন্তা করে ওই এরিয়ার সাথে লম্ব বরাবর কি পরিমাণ বলরেখা অতিক্রম করছে সেটা হিসাব করছি। তো এই জন্যই ওই এরিয়া থেকে লম্ব হিসেবে যেহেতু আমরা একটা দিক নির্দেশ করে দিচ্ছি, তাই ওটাকে ভেক্টর হিসেবে চিন্তা করছি।
তাহলে কি ভেক্টর এই ক্ষেত্র মানে এরিয়াটার এই যে ভেক্টরের তো একটা দিক থাকে তাই না? হ্যাঁ হ্যাঁ, তো দিকটা কোন দিকে? দিকটা হচ্ছে ওই তল বরাবর লম্ব। তলটা ঘুরলে কি দিকটা ঘুরবে? তল ঘুরলে দিক ঘুরতে পারে, হ্যাঁ ঘুরতে পারে না ঘুরবে? ঘুরবে, হ্যাঁ ঘুরবে। আচ্ছা, তাহলে এখানে আমরা এই যে কোনো ক্ষেত্রেই যখন কোনো সারফেস মানে সারফেস ভেক্টর মানেই হলো ওই তলের লম্ব বরাবর, ওকে? এটা আজীবন মনে রাখবা, যে কোনো তলের ভেক্টর মানেই হলো ওই তলের লম্ব বরাবর তার দিক হবে। এখন আমরা যদি এই তলটাকে যে ভেক্টর হিসাবে যদি ডিফাইন করতে যাই, তাহলে তো তলের এই লম্ব বরাবর দিকটাই হবে ওই সারফেস ভেক্টরের দিক বা এরিয়া ভেক্টরের দিক। তাহলে এখন আমরা যদি এই ক্ষেত্রে আসে তো এই তল বরাবরই ইলেকট্রিক ফিল্ড। এখন আমি ইলেকট্রিক ফিল্ড তো আর চেঞ্জ হচ্ছে না, ইলেকট্রিক ফিল্ড একবার যেদিকে তৈরি হয়ে গেছে সেটা সেই দিকে আসে। তাহলে তার সাথে যদি আমি তলটাকে রোটেট করি, তাহলে তলটাকে যদি রোটেট করি তাহলে এখানে এই তলের দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ তলের দিকটাও তো তলের লম্ব বরাবর। তাহলে এখানে আবার ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, তাহলে এখানে তখন একটা উপাংশ ভেক্টর আসছে। সেই ক্ষেত্রেই আবার এই যে ইলেকট্রিক ফিল্ডের যে কথা আমরা বললাম এখানে, যে ফ্লাক্সটাকে ডিফাইন করা হয় কিভাবে, যে একটা তলের ক্ষেত্রফল এবং ওই তলের সাপেক্ষে ওই যে ইলেকট্রিক ফিল্ড এই তল দিয়ে ক্রস করছে সেই ইলেকট্রিক ফিল্ডের নর্মাল কম্পোনেন্ট অফ দি ইলেকট্রিক ফিল্ড উইথ রেসপেক্ট টু দ্য সারফেস এরিয়া, দ্যাট মাল্টিপ্লিকেশন ইজ নোন অ্যাজ দ্য ফ্লাক্স। তাহলে নর্মাল কম্পোনেন্ট কতটুকু? ই কস থিটা হলো ওই তলের নরমাল কম্পোনেন্ট, মানে ওই ফিল্ডের নরমাল কম্পোনেন্ট। তাহলে ই কস থিটা আর তার সারফেস এরিয়া হলো এ। এখন তুমি এইটা ডট প্রোডাক্টটা আসতেছে কতটুকু? ই এ, ওকে? এখন এইটাকে একটা প্রশ্ন জাগতে পারে কিনা যে স্যার আপনি তলের, আমি তো ই এ কস থিটাকে আমি ই এর সাথেও গুণ করতে পারি আবার এরিয়ার সাথেও গুণ করতে পারি, আমি এ কস থিটা বলতে পারি তাই না? বলা যায় যে আমি ই মাল্টিপ্লাই এ কস থিটা এটা বললাম, তাহলে সমস্যাটা কোথায়? গুণের ক্ষেত্রে হয়তো সমস্যা না, কিন্তু আসলে তো আমার এই নরমাল কিন্তু এটা আজীবন ধরেই নরমাল, শুধুমাত্র এই তলটা রোটেট করলেই এই ফিল্ডের সাথে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, ঠিক আছে? এইটা কিন্তু আজীবন ধরে। এখন যদি তলটা যদি এরকম হয় তাহলে এটা লম্ব, আবার তল যদি এরকম হয়ে যায় তাহলে দিক হয়ে যাচ্ছে এই দিকে, তার মানে এই ফিল্ডের সাথে আমার এইটা রোটেট করতেছে, মানে তলটাই কিন্তু রোটেট করতেছে, ফিল্ড কিন্তু কখনো রোটেট করছে না, যেহেতু ফিল্ড আমি একবার ফিক্স করে দিছি। আচ্ছা, ফিল্ড কি রোটেট করতে পারে? এই রুল 35 স্যার হ্যাঁ, তুমি বলো আমি ফিল্ডটাকে রোটেট করতে গেলে কি করতে হবে? স্যার ইলেকট্রিক ফিল্ডকে রোটেট করতে হলে স্যার এখানে ওই তলটাকে যদি আমরা ঘোরাই তাহলে তো ইলেকট্রিক ফিল্ডও ঘুরে যাবে মনে হচ্ছে। এই বাড়ির কোথায় তোমার? চিটাগাং। এই রোল 15 রোল 15 ইয়েস স্যার। তুমি বলো আমি ইলেকট্রিক ফিল্ডে কিভাবে রোটেট করতে পারি? কে পারবে? কে পারবে? স্যার তলটাকে রোটেট করা যায় বাট ফিল্ডটা স্যার কনস্ট্যান্ট থাকে, ইলেকট্রিক ফিল্ড ফিল্ডটা কি রোটেট করা সম্ভব? সম্ভব না স্যার। স্যার আমরা যদি তলটাকে রোটেট করা যাবে, সমূহকে সরাই তাহলে তো ফিল্ড চেঞ্জ হয়ে যাবে স্যার। কোনটা? আমরা যদি মানে তড়িৎ ক্ষেত্র প্রস্তুতকারী চার্জ যেগুলা সেগুলাকে যদি সরাই বা সেগুলো যদি রোটেট করি তাহলে সোর্সের উপর ডিপেন্ড করবে স্যার। ইয়েস, দ্যাট ইজ দ্য থিং, যে আমি যেখান থেকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে সেইটাকে রোটেট করতে হবে, ঠিক আছে? যদি চার্জগুলো রোটেট করে তাহলে ফিল্ডও রোটেট হবে। চার্জ এখানে এই যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে কার জন্য? চার্জের জন্য। তাহলে আমি চার্জ এখানে আসে, এখান থেকে মনে করলাম ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে এইদিকে, এখন চার্জটাকে আমি এখানে নিয়ে গেলাম, তাহলে কি হবে? এটা
এদিকে যাবে, চার্জ এখানে আনলাম এদিকে যাবে, চার্জ এখানে আনলাম এদিকে যাবে, তাই না? তাহলে ওই তো ইলেকট্রিক ফিল্ড সৃষ্টিকারী যে চার্জ আছে সেই উৎসকে যদি আমরা রোটেট করি তবেই ইলেকট্রিক ফিল্ড রোটেট হতে পারে। তাহলে এখন কাম টু দ্য পয়েন্ট, যদি আমরা সারফেসটা ক্লোজ সারফেস হতে পারে এবং ওপেন সারফেস, মনে করে একটা ফুটবল নিলাম আমি, তাহলে এটা একটা ক্লোজ সারফেস। আবার একটা এরকম একটা সিলিন্ড্রিক্যাল সারফেস নিলাম, একটা বক্স নিলাম, বক্সটাও এটা ক্লোজ সারফেস, এরকম একটা ধরে একটা বক্স নিলাম, এই একটা বক্স নিলাম, এই বক্সটাও কি টোটালি ক্লোজ সারফেস। তাহলে আবার একটা প্লেন শীট নিলাম, এটা কি ওপেন সারফেস, ওকে। আবার একটা সার্কেল, একটা জাস্ট আমি সার্কুলার ডিস্ক নিলাম, সেটা কি ওপেন সারফেস। তাহলে আমার এটা সারফেসের সাইজের উপর নির্ভর করবে আমার এটা কি ক্লোজ সারফেস নাকি ওপেন সারফেস। যদি ক্লোজ সারফেস হয়, এই যে ক্লোজ সারফেসের ক্ষেত্রে তোমার আউটার ডিরেকশনের ক্ষেত্রে আউটার ডিরেকশন ফ্লাক্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পজিটিভ চার্জ, পজিটিভ সাইন, এবং ইনওয়ার্ড ফ্লাক্স হ্যাজ দ্য নেগেটিভ সাইন। আচ্ছা, যদি এই কথাটা আরেকটা কথা আসছে যে ইলেকট্রিক ফিল্ড যদি তোমার কনস্ট্যান্ট না হয়, এই যে পুরো সারফেসের ক্ষেত্রে যদি কনস্ট্যান্ট না হয়, তাহলে কি করতে হবে এই সারফেসটাকে, কারণ আমি একটা সারফেস এরকম বাঁকাতরা থাকতে পারে, আবার একটা ইউনিফর্ম থাকতে পারে, মানে এখন এই বিন্দু থেকে এখানে যে ইলেকট্রিক ফিল্ড, এই বিন্দু থেকে এখানে তো ইলেকট্রিক ফিল্ড সেম না, যে সারফেসের তারতম্য আছে, দূরত্বের তারতম্য আছে। ফলে এই যদি ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট না থাকে তাহলে এটাকে আমার ওই সারফেস 11 বরাবর এটাকে আমার আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে তারপরে এটাকে মানে কনস্ট্যান্ট ধরে নিতে হবে আর কি, এবং তখন টোটাল ফ্লাক্সটাকে আমার ইন্ডিকেট করতে হবে। তো এই মানে সমাকলন করতে হবে, তাই না? এই ইন্টিগ্রেশন করলেই আমার টোটাল ফ্লাক্সটা আমরা পেয়ে যাব। যদি এটা ওপেন সারফেস হয় তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে দেখো জাস্ট লিনিয়ার ইন্টিগ্রেশনের মতো আসছে একটা সিম্বল, সিঙ্গেল ইন্টিগ্রেশন। আর যখন এটা ক্লোজ সারফেস, ফর এক্সাম্পল একটা স্কয়ার শেপ হলো, সিলিন্ড্রিক্যাল শেপ হলো, বা রড শেপ হলো, বা ফুটবল হলো, সেই ক্ষেত্রে ক্লোজ সারফেসের জন্য ইন্টিগ্রেশনটা হবে ক্লোজ ইন্টিগ্রাল। এখানে এই যে মাঝখানে সার্কেলটা দেওয়া আছে ইন্টিগ্রেশনের, এটাকে বলা হয় ক্লোজ ইন্টিগ্রাল, ওকে, ফর দ্য ক্লোজ সারফেস। আর ফ্লাক্সের ডেনসিটি আমরা জানি নিউটন মিটার পার কুলম। আমরা এইটা ফ্লাক্সটাকে আমরা অন্যভাবে মানে বলতে পারি, তোমরা কিউ বাই এপসিলন নট মনে হয়, তাই না? ওই যে গাউসের সূত্র থেকে তো জানি কি কিউ বাই এপসিলন নট, তাই না? এখান থেকে আসলে এই ইউনিটটা আমরা আনতে পারি আর কি। যাই হোক, এখান থেকে এই এখান থেকেও আসতে পারে ইলেকট্রিক ফিল্ডের এককটা থেকে নিউটন মিটার পার কি যেন একটা আছে না, ইলেকট্রিক ফিল্ডের একক নিউটন পার কুলম, তাই না? আর এরিয়া কি মিটার স্কয়ার। তাহলে এখান থেকে তাহলে নিউটন মিটার স্কয়ার পার কুলম। আচ্ছা, এখানে দেখো এই জায়গাতে যদি एग्जांपल 1 এটা আমার এই যদি আমরা খেয়াল করি, একটা সিলিন্ড্রিক্যাল সারফেস আছে, সিলিন্ড্রিক্যাল সারফেসটাকে আমি ইলেকট্রিক ফিল্ডে রেখে দিলাম। সেই ক্ষেত্রে এই সিলিন্ড্রিক্যাল সারফেসের তিনটা সারফেস আছে, আমরা এটা হলো একটা তল, এই তল এবং আরেকটা তল। এই তিনটা তলের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের মান কতটুকু হবে এটা যদি দেখি আমরা, তাহলে উপাংশ এখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে? 0। এদিকে কত ডিগ্রি, 180 ডিগ্রি। কত হবে এটা? মাইনাস। यस স্যার। এদিকে 0 ডিগ্রি, তাহলে এটা হবে কত? প্লাস। তাহলে প্লাস মাইনাস আলটিমেটলি এটা কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে পরস্পর। এদিকে 0। তাহলে একটা ক্লোজ সারফেসের ক্ষেত্রে যদি ইমার্জ করা হয় সেই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড ফ্লাক্স থাকবে না। ওকে, কথাটা কি বুঝতে পারলাম? এটা ক্লোজ সারফেস যদি ইলেকট্রিক ফিল্ডের ভিতরে ইন করে দেওয়া হয় তাহলে তার সারফেসের মধ্যে কোনো ফ্লাক্স থাকে না, কারণ এখানে আলটিমেটলি মানেটা কি? কথাটা বলো একজন, কেন এর ভিতরে ফ্লাক্স নাই? কারণ যতটা লাইন এখানে ইন করছে ততটা কি বের হইছে না বের হয় নাই? কথা বলো জটপট। यस স্যার।
বের হয়ে গেছে, Yes, sir. তাহলে আলটিমেটলি রেজাল্টেন্ট শূন্য। ঠিক আছে, একইভাবে এখানে এইটা আছে, এই দুইটা প্রবলেমই আমার এই রেজনি খেলিটের বইয়ের মধ্যে আছে। হ্যাঁ, এই যে ওকে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে এই যে প্রবলেম ক্যালকুলেশন করছে এখানে আমরা পেজ নাম্বার বলে দিবেন। সারফেস এরিয়া থেকে টোটাল ফ্লাক্স আমরা কতটুকু পাইলাম? শূন্য। ওকে, net flux is zero because the field lines that represent the electric field are all pass entirely through the Gaussian surface from the left to right. Okay, একইভাবে যদি আমরা এই যে একটু আগে যেটা দেখাইলাম যে এইরকম যদি একটা ভেক্টর আমরা কনসিডার করি একটা নন ইউনিফর্ম ফিল্ডের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি এই যে এটা যদি কিউব নেই, এই কিউবের ক্ষেত্রে গাউসিয়ান সারফেস কনসিডার করে এখানে ডিটেইল ক্যালকুলেশন গুলি আছে, তোমরা দেখো এখানেও আলটিমেটলি দেখা যাবে যে একটা পর্যায়ে ইলেকট্রিক ফিল্ডের মান ক্যালকুলেশন করে পাওয়া যায় কিছু একটা। এই যে এখানে ফ্লাক্স ক্যালকুলেশন করছে 16 নিউটন -12 নিউটন, তার কিন্তু থেকে যাচ্ছে। হ্যাঁ, রাইট লেফট। স্যার যে কোনো ক্লোজ সারফেসে কি ইলেকট্রিক ফিল্ড জিরো হবে? এইটা নির্ভর করবে ওই সারফেসটা কতটুকু দূরত্বে আছে, কোথায় আছে, কি আছে। হ্যাঁ, যে বিন্দুতে আমি ফ্লাক্সগুলো নির্ণয় করব ওই বিন্দু দূরত্বটা না, যদি টোটাল সারফেসটা যদি একবারে তোমার ইয়েতে থাকে আর কি, ইলেকট্রিক ফিল্ডের ভিতরে থাকে, সেখানে আসলে ফ্লাক্স থাকবে না। এনিওয়ে, আমরা একটু যাই আগাই তাহলে, আর আমি 5 মিনিট সময় নিব। তাহলে গাউসের সূত্র থেকে আমরা জানি, এটা অলরেডি তোমরা পরে আসছো না, এটা দেখো পড়ছো না পড়ো নাই? পড়েছি স্যার। পড়েছো, তাহলে আমি আর কি পড়াবো, আমি আর পড়াইলাম না, একটু দেখবা কাজে লাগবে। আচ্ছা, কিছু কনসিকুয়েন্স, এই কথাটা খেয়াল করো। সাম কনসিকুয়েন্স অফ দি গাউসেস ল অ্যাপ্লাইড টু এ কন্ডাক্টর। এই কথাটা তুমি একটু আগে যে একজন প্রশ্ন করলা সেটা খেয়াল করো, তোমার প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে এখানে। যদি আমরা একটা কন্ডাক্টর কনসিডার করি, সেই ক্ষেত্রে ফ্লাক্সের ঘটনাটা কি দাঁড়াচ্ছে? একটা কন্ডাক্টরকে আমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দিলাম, তাহলে রেখে দিলে তার মধ্যে কি ধরনের ঘটনা ঘটতেছে? এখন যখনই কন্ডাক্টরকে আমি এখানে রেখে দিলাম, দেখো কথাটা লেখা আছে এখানে, দি পেনেট্রেট দ্য ইলেকট্রিক ফিল্ড when initially placed in the external electric field, the field will penetrate into the conductor and causes free charges to move. তাহলে এখানে ফ্রি চার্জ গুলো মুভ করবে। However, these can only move as far as surface conductor. হ্যাঁ, এটা as far as the surface of the conductor, এটা শুধু সারফেস দিয়ে মুভ করবে, কিন্তু চার্জ কালেক্ট এট দ্য সারফেস এন্ড প্রডিউসেস অ্যান ইলেকট্রিক ফিল্ড উইদিন দ্য কন্ডাক্টর হুইচ অপোজেস দ্য ইলেকট্রিক ফিল্ড। তার মানেটা কি? যখন এটা কন্ডাক্টর আমি একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে দিয়ে দিলাম, তখন সেখানে তার ফ্রি চার্জগুলো এখানে মুভ করতেছে, কিন্তু আলটিমেটলি তার ভিতরে আমার একটা নিজস্ব চার্জ এই যে মানে এদিকে তোমার আলাদা হয়ে যায় কন্ডাক্টরের ক্ষেত্রে। তাড়াতাড়ি তাদের নিজেদের মধ্যে খুব দ্রুত একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এই যে ইকুইলিব্রিয়াম কুইকলি রিচড when they displace the charge producing the internal field which exactly cancel the external one, তাই না? ফলে within the conductor equilibrium there can be no electric field, ফলে এর ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না। মানে দিলাম, দেওয়ার পরে দেখা গেল কি আস্তে আস্তে তাদের মধ্যে এদিকে নেগেটিভ চার্জ গুলা একুমুলেট করলো, এদিকে পজিটিভ চার্জ গুলো একুমুলেট করলো, নিজেদের মধ্যে একটা মানে সাম্যাবস্থা তৈরি হলো, তৈরি হয়ে একটা পর্যায়ে তাদের মধ্যে কোনো ইলেকট্রিক ফিল্ড ভিতরে পাওয়া যায় না। এবং তবে একটা শর্ত কি, এইটা হলো শর্ত, সেম পয়েন্ট। আচ্ছা, এখন যদি এই ক্ষেত্রে খেয়াল করো, when a solid conductor carries a net charge within the conductor E, তাহলে flux through the Gaussian surface is zero। প্রথম ক্ষেত্রে খেয়াল করো, আমরা একটা কন্ডাক্টর কনসিডার করলাম, তার চার্জ হলো আছে, তার
যেহেতু এটা ভিতরে ইলেকট্রিক ফিল্ড মান 0, তাহলে এখানে কোনো এই যে গাউসিয়ান সারফেসের ক্ষেত্রে এইটা আমি একটা গাউসিয়ান সারফেস কনসিডার করলাম। মানে গাউসিয়ান সারফেসটা কি একটা হাইপোথেটিক্যাল সারফেস, হ্যাঁ, যার উপরে ভিত্তি করে গাউস লটা তোমার ক্যালকুলেশন করা হয়েছে, এটা হাইপোথেটিক্যাল সারফেস কনসিডার করে। এখন কোনো চার্জ যদি ভিতরে না থাকে সেখানে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না, সেটা আমরা জানি। আবার এই ইলেকট্রিক ফিল্ড না থাকলেও তোমার চার্জ থাকে না। এখানে যদি আমরা এই গাউসিয়ান সারফেস কনসিডার করলাম, যেখানে আমরা একটু আগে দেখে আসলাম কন্ডাক্টরের ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না, এখানে যদি গাউসিয়ান সারফেস নেই, সেই ক্ষেত্রে কোনো ফ্লাক্স, এই যে গাউসিয়ান সারফেস G0 হ্যাজ দ্য নেট চার্জ কন্টেন্ট উইদিন দ্য গাউসিয়ান সারফেস ইজ 0, অর্থাৎ এখানে নেট চার্জ কতটুকু হবে? 0। আচ্ছা, আসলে এখানে চার্জ থাকে না, এই যে একটা কন্ডাক্টর, পুরোটা কন্ডাক্টর, এই পুরোটা কন্ডাক্টর, এখানে ফিল্ড 0। আমি এখানে গাউসিয়ান সারফেস ধরলাম ভিতরে, চার্জগুলো তার সারফেস, আমরা জানি কন্ডাক্টরের চার্জ সারফেসে থাকে, তাই না? ইয়েস স্যার। তাহলে এখানে ভিতরে তো আমার ভিতরে কি আসলে কোনো ইয়া নাই, বস্তু নাই, এলিমেন্ট নাই? আছে। নেট চার্জ, আপনার নেট চার্জটা হলো 0 হয়ে যাচ্ছে, কারণ একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে। আচ্ছা, এরপরে দেখো, যদি এই যে এই সলিড কন্ডাক্টর ক্যারিজ ইন এক্সেস চার্জ অন দা সারফেস, আমরা যেটা বললাম একটু আগে, যে এক্সেস চার্জগুলো তার কন্ডাক্টরে সারফেসে ক্যারি করে। এখন একটা ফাঁপা, এই যে দেখো একটা ফাঁপা, এই জায়গাটা ফাঁপা, এখানে আমি যদি একটা গাউসিয়ান সারফেস ভিতরে কনসিডার করি, এখানেও কি আমি ফ্লাক্স 0 পাবো, তাই না? ইয়েস স্যার। থার্ড পয়েন্টে খেয়াল করো, এখানে আমি একটা বিন্দু নিলাম, এখানেও সেম কথাগুলো, এই যে কথাগুলো লেখা আছে একটু মানে বিস্তারিত আর কি, দেখো এটা। আচ্ছা, আমরা আজকে আর সামনের দিকে যাব না, এখানে ক্লোজ করব। আর তোমরা অলরেডি কি এটা পড়ছো না, গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র? ইয়েস স্যার, ডেরিভেশন। এইচএসসি তে পড়ে ফেললে তো আমার আর পড়ার কিছু স্যার, নাই। এক্সারসাইজ থেকে একটা প্রবলেম যদি বলে দিতেন। দিব, আমি জানাবো ভাই, একটু পরে জানাবো, আমি এটা আপলোড দিয়ে দেবো। অলরেডি গাউসের সূত্রের প্রবলেমগুলো দিয়ে দিচ্ছি, আর ইলেকট্রিক ফিল্ডের প্রবলেমগুলো আমি দেখবো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত ক্লাস ক্লোজ করব। তোমরা ইনশাআল্লাহ আগামী শনিবারে একটু লেটে জয়েন করছিলাম স্যার, একটু স্যার আমার কে স্যার আমি স্যার কে স্যার রুল না স্যার, স্যার রুল না স্যার।